গল্প শরিয়া বাজান। গল্পের দ্বিতীয় অংশ লেখা মোহাম্মদ সাইফুল ইসলাম সজীব। তৌহিদকে খুন করে লিমন পালিয়ে গেছে, এটা ছড়িয়ে গেছে মুহূর্তেই। থানায় খবর দেওয়া হয়েছে, মেসের মধ্যের সকল সদস্য জোরসর হয়ে দাঁড়িয়ে আছে। সকলের মনে একটা আতঙ্ক, কিন্তু খুনটা যে লিমন করেছে সেটা নিয়ে অনেকের মনে যেন সন্দেহ সৃষ্টি হচ্ছে। যেহেতু লিমন নিখোঁজ, তাছাড়া তাকে আসতে বা যেতে কেউ দেখেনি, তাহলে কিভাবে লিমন এসে খুন করেছে? তাছাড়া তমালের সঙ্গে মাগরিবের পরে তৌহিদের খানিকটা ঝগড়া হয়েছে। তৌহিদ কিছু টাকা পাবে তমালের কাছে, সেই টাকার জন্য একটু কথা কাটাকাটি। তমাল এমনিতেই একটু উশৃঙ্খল টাইপের ছেলে, গাঁজা টাজা খায়, আবার স্থানীয় কিছু বাজে ছেলেদের সঙ্গে আড্ডা দেয়। পুলিশ আসার পরে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন সবাই তমালের কথাটা বলে, কিন্তু পরক্ষণে যখন রক্তমাখা গ্যাঞ্জিটা মাহিম পুলিশের সামনে দেখিয়ে দেয় তখন মোটামুটি চুপ করে সবাই। পুলিশ তমালকে বলল, তোমরা কি নিশ্চিত যে ওই ছেলেটা লিমনই ছিল? হ্যাঁ স্যার, রুমের মধ্যে গান বাজছিল, আমরা সামান্য কৌতূহল নিয়ে দাঁড়িয়েছিলাম। তার একটু পরেই দরজা খুলে লিমন বের হলো, আমাদের দেখে স্বাভাবিকভাবেই বলল যে তৌহিদ অসুস্থ, তাই সে ডাক্তারের কাছে যাচ্ছে। কিন্তু আমরা রুমে ঢুকে যখন দেখি তৌহিদের লাশটা পড়ে আছে তখন রাস্তায় নেমে কোথাও দেখিনি। লিমন রক্তমাখা গেঞ্জি রেখে গেল কেন? পরনে কি কিছু ছিল? স্যার, লিমনও তো এই রুমে থাকতো, আর রুমে তার অনেক কাপড়চোপড় আছে। রক্তমাখা গেঞ্জি পরিবর্তন করে ফ্রেশ একটা পরে গেছে হয়তো, যেন কিছু বুঝতে না পারি। লিমনের সঙ্গে তৌহিদের সম্পর্ক কেমন ছিল? মানে বন্ধুত্ব সৃষ্টি হয়েছে নাকি মন কষাকষি? স্যার, খুব ভালো বন্ধু ছিল ওরা। যেদিন রাতে লিমনের মা বাবা খুন হয়েছে সেদিন সেই গভীর রাতে তৌহিদ সঙ্গে গেছে। লিমনের মা বাবা কিভাবে মারা গেছে? শুনেছি খুন করা হয়েছে, কিন্তু কারা জড়িত বা কিসের জন্য তা জানি না। ঠিক আছে, আমরা লাশ নিয়ে যাচ্ছি, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আসতে পারি। মেসের কোন সদস্য খুলনা থেকে বের হবে না, পরবর্তী নির্দেশ দেওয়া পর্যন্ত মেসে থাকবে। সাজু ভাই তাদের স্থানীয় বাজারে গিয়ে সিম কার্ড রিপ্লেস করে এনেছে। জরুরি প্রয়োজনে নাম্বার চালু রাখা একান্ত জরুরি। রাজু তাকে বলেছে যে সকল সিম নাকি রিপ্লেস করা যায় তাদের বাজারে, তাই রিপ্লেস করে এনেছে। বাড়িতে ফিরে দাদার মোবাইলে নিজের সিম লাগিয়ে নিল। তার দাদার কাছেও অ্যান্ড্রয়েড ফোন, কারণ সাজুর বাবার সঙ্গে ও সাজুর সঙ্গে সব সময় ভিডিও কলে কথা হতো। সিম চালু করে সে অপেক্ষা করতে লাগলো, যদি তৌহিদ আবারও কল দেয়। তবে তখন ছিল রাত 11টার মতো, ততক্ষণে তৌহিদ খুন হয়ে গেছে, কিন্তু সাজু জানে না। ডিনার করে বিছানায় শুয়ে কবিতার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছিল, আর তাই মুখস্থ নাম্বারটা ডায়াল করল। কবিতা রিসিভ করে বলল, যে মানুষটা বাড়িতে গিয়েই সঙ্গে সঙ্গে কল দেবার কথা সে আজকে কল দিল। তার মানে কি মাত্র বাড়িতে গেছে? তুমিও তো খবর নিলে না? অসুস্থ শরীর নিয়ে গ্রামের বাড়িতে আসলাম। একটা কল দিয়ে তো জিজ্ঞেস করলে না, কেমন আছেন সাজু ভাই? আমি যে কারো উপর মেলা মেলা অভিমান করে আছি, সেটা বোঝার ক্ষমতা কি তার আছে? অসুস্থ মানুষের উপর রাগ করতে নেই, কারণ হুট করে মরে গেলে আফসোস করতে হবে। একদম মুখ ভেঙে দেব। কেন? মানুষ মরতে পারে না। তুমি আমাকে বিয়ে করবে, তারপর আমরা দুজন একসঙ্গে সংসার করব, আমাদের বাচ্চা হবে, তারপর দুজনেই মারা যাব। মৃত্যু কি কখনো সংবাদ দিয়ে আসে? তবুও মানুষ কিন্তু স্বপ্ন আর আশায় বেঁচে থাকতে চায়, তাই না সাজু? আমার শরীর সত্যি সত্যি খুব খারাপ, কিন্তু এমন একটা মামলায় জড়িয়ে গেলাম যে অসমাপ্ত রেখে কোথাও যাওয়া যাবে না। বেঁচে থাকলে এমন অসংখ্য মামলার রহস্য বের করতে পারবে, তুমি কিন্তু আমার নিষেধ করা সত্ত্বেও ওই মামলায় জড়িয়ে গেছো। আর সেজন্যই কিন্তু তোমার প্রতি আমার অসংখ্য অভিমান আর মনের মধ্যে কষ্ট। কষ্ট কেন? এখনো আমার কোন কথার গুরুত্ব তোমার কাছে নেই, তাই কষ্ট লাগে। তুমি তো ভালো করে জানো যে আমি তোমাকে কতটা সময় দেই।
জানি, সেটা আমার পরম সৌভাগ্য। হতভাগা এই কবিতার জীবনে তোমার মতো মানুষের ভালোবাসা পাওয়া সত্যিই ভাগ্যের। পৃথিবী বড্ড অদ্ভুত কবিতা, যে মানুষটা অনেক সাধনা করে তার প্রিয় মানুষটাকে ছাড়, আল্লাহ সেই মানুষটাকে তাকে দেয় না। নিষ্ঠুর পৃথিবী যেন আজকাল আর কারো কষ্ট বোঝে না, একজনের ভালোবাসা নিয়ে যায় অন্য কেউ। তুমি আমাকে সারা জীবন একসঙ্গে রাখবে তো? শুধু তোমার হয়ে থাকতে চাই। যদি কোনোদিন বিয়ে নাও করি তবুও তোমাকে আমার মনের মধ্যে রাখবো আজীবন। আর যদি বিয়ে হয়ে যায় তাহলে তো স্বপ্ন পূরণ হবে, তাহলে তো সমস্যা নেই। এখনো আমাকে যদির মধ্যে থাকতে হবে। কথার কথা বললাম। খেয়েছো রাতে? হ্যাঁ। তুমি? না, খাবো একটু পরে। সন্ধ্যার পরে ঘুমিয়েছিলাম আর একটু আগে ঘুম থেকে উঠে এশার নামাজ পড়লাম, তাই দেরি হচ্ছে। দুজনের মধ্যেই কথা চলে অজস্র, সবকিছু হয়তো আমাদের জানার দরকার নেই, তাই আপাতত তাদের কথোপকথন বন্ধ রাখলাম। 1.5 ঘন্টা কথা শেষ করে সাজু অনলাইনে গেল, বেশ কিছু মেসেজ জমা আছে। সেই মেসেজের ভিড়ে লিমনের আইডি দিয়ে মেসেজ দেখে সাজু অবাক হয়ে গেল। লিমন লিখেছে, সাজু ভাই, আসসালামু আলাইকুম। আর কেমন আছেন সাজু ভাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই কিছুক্ষণ আগে আপনার নাম্বারে কল দিলাম কিন্তু নাম্বার বন্ধ। আমি এখন ভৈরব নদীর তীরে সেই চরেরহাট এলাকায় রাতের উত্তাল ঢেউ খেলানো শব্দের কাছে দাঁড়িয়ে আছি। একটু আগে তৌহিদকে খুন করে এলাম, হয়তো সামনে আরো বেশি বাড়তে পারে। আগের দুটো খুন আমি করিনি তবু আমাকে ফাঁসানো হয়েছে। তৌহিদ আমার সঙ্গে বেইমানি করেছে সাজু ভাই। আপনি কখনো সেই চিরকুট পেয়ে বিশ্বাস করবেন না, কারণ আমি যাদের খুন করব তাদের কথা আপনাকেই শুধু জানাবো। কখনো চিরকুট লিখব না। কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল সাজু, সামান্য কিছু সময় মোবাইলের স্ক্রিনে তাকিয়ে মাথা ব্যথা শুরু করেছে। কিন্তু তৌহিদ খুন হয়েছে সেটা তাকে খুব ব্যথিত করছে। কিছু কিছু জায়গায় কল দিতে হবে কিন্তু কারো নাম্বার নেই। তৌহিদ নাকি বেইমানি করেছে, গতকাল বিকেলে তার সঙ্গে কথা বলতে বলতে মোবাইল পানিতে পড়ে গেছিল। তৌহিদ তাকে কিছু একটা বলার চেষ্টা করেছিল কিন্তু বলতে পারে নাই। সে হয়তো বুঝতে পেরেছিল তাকে খুন করা হবে, তাই একদম শেষ মুহূর্তে স্মরণ করেছিল। কিন্তু সেই বেইমানিটা কি? কিসের জন্য তাকে খুন হতে হয়েছে? গল্পটা নিয়মিত সবার আগে পড়তে আমার এই পেজেরই সঙ্গে থাকুন। পেজ মোহাম্মদ সাইফুল ইসলাম সজীব। খুব সকাল বেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে বাড়ির সামনে হাঁটছিল সাজু। মোবাইলে যদি কারো কল আসে সেই অপেক্ষায় আছে কিন্তু কেউ তো কল দিচ্ছে না। অন্তত পারভেজ নিশ্চয়ই কল দেবে কারণ তৌহিদ খুন হয়েছে। 7:30টার দিকে নাস্তা করার একটু পরেই একটা অপরিচিত নাম্বার দিয়ে কল এসেছে। সাজু প্রথমে নাম্বার চেনার চেষ্টা করছে কারণ এমন হতে পারে যে আগে চিনত। কিন্তু না, চিনে না। সাজু ভাই বলল, আসসালামু আলাইকুম। একটা মেয়ে অপর প্রান্তে বলল, ওয়া আলাইকুম আসসালাম। আপনি কি সাজু ভাই? জি আমি সাজু, কিন্তু তোমাকে ঠিক। ভাইয়া আমার নাম সোহাগী, আমাকে আপনি চিনবেন না, তবে আমি আপনাকে কিছুটা চিনি। ও আচ্ছা। সাজু ভাই আমি একটা জরুরি কথা বলতে কল করেছি আপনার কাছে। হ্যাঁ বলো। আপনি লিমনকে তো চিনেন? কিছুদিন আগে যার মা বাবা খুন হয়েছে আর সে নিজেও এখন খুন করে পলাতক। হ্যাঁ চিনি, কিন্তু আমি লিমনের গার্লফ্রেন্ড। আমরা দুজনেই দুজনকে পছন্দ করি। লিমনের মা বাবা আমার আর ওর সম্পর্ক জানতেন। আচ্ছা। আপনি কি আমাদের গ্রামে আজকে আসতে পারবেন? একটু জরুরি কাজ আছে। কি কাজ? আপনাকে একটা জিনিস দিতে চাই, যেটা নিয়ে খুব টেনশনে আছি আমি। কি জিনিস? একটা স্বর্ণের পুতুল। লিমনের বাবা আমাকে দিয়েছিল খুন হবার 2 দিন আগে। কি? সেই পুতুল তোমার কাছে? হ্যাঁ ভাই, পৃথিবীতে আমি ছাড়া কেউ জানে না। লিমনের বাবা জানতো কিন্তু তিনি তো পৃথিবীতে নেই এখন। সেটা তুমি আমার কাছে দেবে? হ্যাঁ, কারণ এটার জন্য খুব সমস্যা হচ্ছে। ঠিক আছে, আমি আজকের মধ্যে তোমার সঙ্গে দেখা করতে আসবো।
মেলা মেলা ধন্যবাদ সাজু ভাই। কল কেটে দিয়ে সাজু গভীর চিন্তার মধ্যে ডুবে যাচ্ছে। সোহাগী নামের মেয়েটা সত্যি বলছে, নাকি তাকে ফাঁসানোর জন্য কেউ কিছু প্ল্যান করেছে। চায়ের কাপ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে লিমন, তার পিছনে দাঁড়িয়ে রাগান্বিত হয়ে নানা ধরনের প্রশ্ন করে যাচ্ছে নাসরিন। লিমন সবগুলো প্রশ্নের উত্তর না দিয়ে এড়িয়ে যাবার চেষ্টা করছে, কিন্তু নাসরিন তাকে কথা বলেই যাচ্ছে। কি হলো, চুপ করে আছো কেন? তোমাকে কিন্তু আমি ভালো ভেবেছিলাম, কিন্তু তুমিও ওদের কথা মতো খুন করতে গেলে। যথেষ্ট কারণ আছে। আমি লিমন কারণ ছাড়া কোনো কিছু করি না। কি কারণ জানতে পারি? ওর জন্যই আজকে আমি অপরাধী। সেদিন সেই রাতে তৌহিদ যদি এদের সাহায্য না করত তবে তো এভাবে আমি ফেঁসে যেতাম না। টাকার লোভ সবারই থাকে। তোমার বন্ধু ভুল করেছে, কিন্তু তুমি মূল খুনিদের না মেরে তাদের সঙ্গে হাত মিলিয়ে নিজের বন্ধুও খুন করলে। বেশ করেছি, তুমি একটু চুপ করবে? তোমাকেও কিন্তু এরা ব্যবহার করছে। একদিন তোমাকেও তারা স্বার্থ শেষে মেরে ফেলবে। তবুও তার আগে আমার মা বাবার মৃত্যুর জন্য দায়ী লোকদের আমি খুন করতে চাই। তারপর যদি আমাকে তারা সরিয়ে দেয় তাতে আমার কোন আফসোস নেই। নিজেকে নিয়ে ভাবতে পারো না? কিছুদিন আগেও খুব স্বপ্ন দেখতাম, মা বাবার মৃত্যুর সঙ্গে সঙ্গে সব শেষ হয়ে গেছে। তাদেরকে যখন কবরে দাফন করলাম তখনই মনে হয় সব স্বপ্ন দাফন হয়ে গেছে। তুমি কিন্তু আগের দুটো খুন করনি, তাই তুমি নির্দোষ প্রমাণ হতে পারতে। কিন্তু তোমার বন্ধুকে খুন করে এখন তুমি খুনি হয়ে গেলে। ভেবেছিলাম তোমাকে নিয়ে এই বন্দি থেকে বের হব। কিন্তু তুমি এখন যাও। বিরক্ত লাগছে। ভালো কথা কারোরই ভালো লাগে না। সবাই শুধু এই নরপিশাচদের দলে যোগ দেয়। কেউ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় না। আর এভাবেই ওরা দিনে দিনে অপরাধের পাহাড় গড়ছে। একটা কথা বলবো? বলো। আমি আমার মা বাবার খুনিদের শেষ করে যদি এদেরকে শেষ করতে চাই তাহলে কি তোমার সহযোগিতা পাবো? কিন্তু ততদিনে ওরা তোমাকেও সরিয়ে দেবে। ওরা যেভাবে পরিকল্পনা করবে, আমি তার ঠিক উল্টো পরিকল্পনা করব। আচ্ছা তুমি বলো তো, এদের বসের সঙ্গে এরা কিভাবে যোগাযোগ করে সব সময়? নিজাম ভাইয়ের সঙ্গে বসের সরাসরি যোগাযোগ, আর বাকি সবাই শুধু কলে কথা বলে আর লিখিত নোটিশ পায়। আচ্ছা ঠিক আছে। তোমাকে একটা কথা বলতে চাই লিমন। বলো। তুমি চাইলেই কিন্তু পালিয়ে যেতে পারবে, কারণ তোমাকে ওরা খুন করার জন্য বাইরে পাঠাবে। কিন্তু আমি চাইলেই পালাতে পারবো না। তাই যদি পারো তাহলে আমাকে মুক্ত করে দিও। আমি চেষ্টা করব। তবে আমার প্রধান লক্ষ্য আমার মা বাবার খুনিরা। সামান্য একটা স্বর্ণের পুতুলের জন্য সবকিছু যেন খুবই রহস্যময় হয়ে গেছে। হতে পারে সাজুর কাছে যেটা সামান্য, সেটা অন্যের কাছে অসামান্য হতে পারে, কিংবা অন্য কিছু। রাজু আসলো একটু পরে। সাজু তখনও নিজের রুমের বারান্দায় বসে আছে। রাজু আসতেই সে তাকে বলল, কি খবর রাজু? তোমাকে মনে মনে স্মরণ করি আর তুমি এসে হাজির। আলহামদুলিল্লাহ ভাই, কিন্তু আমাকে হঠাৎ করে খুঁজছিলেন? হ্যাঁ, একটা কাজ করে দিতে হবে। কি কাজ ভাই? আমার সিমের যত নাম্বার সবগুলো আমি একটা ডায়েরিতে লিখে রাখি, তাই সেগুলো সব একটা একটা করে সেভ করে দিতে হবে। ভাইজান, গুগলের মধ্যে কিন্তু নাম্বার সেভ করে রাখা যায়। আপনি সেখানে রাখেননি? না, কেন যেন ইচ্ছে করে না। তাই সব সময় আমি ডায়েরিতে লিখে রাখতে পছন্দ করি। এখন তুমি সেগুলো একটু সময় নিয়ে সেভ করে দিও। ঠিক আছে ভাই। আমি গতকাল রাত থেকে নাম্বারগুলোর জন্য অনেক মন খারাপ করেছি। কিন্তু জ্বরে অচেতন আর মাথা ব্যথার জন্য মনেই ছিল না যে আমার ডায়েরিতে লিখে রেখেছি। ভাই আমি তো জানতাম যে আপনি অনেক কিছু ভুলে যান, তাই যেকোনো মামলার বিষয় নিয়ে আপনি সবকিছু লিখে রাখেন। হ্যাঁ, এই মামলার মধ্যেও তাই করছি। আচ্ছা রাজু, আরেকটা প্রশ্ন করব তোমাকে। হ্যাঁ ভাই নিশ্চয়ই, তাতে অনুমতি লাগে নাকি? তুমি তো মোটামুটি এখন রাজনীতির সঙ্গে মনে হয় জড়িয়ে গেছো, কিন্তু আগে তো এমন ছিলে না তাই না? আমি যেবার খুলনা থেকে পাশ করে বের হলাম সেবার তুমি ভর্তি হলে। হ্যাঁ ভাই।
গ্রামের মধ্যে রুবিনা নামের একটা মেয়ের সঙ্গে তোমার রিলেশন ছিল, তাই না? জি, কিন্তু তার সঙ্গে আর যোগাযোগ নেই, সে আমাকে ভুলে গেছে। অনেক ভালবেসেছিলাম কিন্তু কোন মূল্য পেলাম না, পাগলের মতো তার জন্য ভালোবাসা রেখেছিলাম। আজকে সন্ধ্যা বেলা চা খেতে খেতে তোমার আর রুবিনার প্রেমের কাহিনী শুনবো, যদি তুমি বলতে চাও। সত্যি বলছেন? আচ্ছা ভাই, আপনি কি আমার বাস্তবতাটা আপনার লেখার মধ্যে তুলে ধরবেন? আগে শুনি তারপর দেখি। ঠিক আছে ভাই। পিরোজপুর পুরাতন বাস স্ট্যান্ড থেকে রিকশা নিয়ে বলেশ্বর সেতুর দিকে এগিয়ে যাচ্ছে সাজু ভাই। রাজুকে সঙ্গে আনা হয়নি, কেন যেন মনে হয়েছে তাকে আনার দরকার নেই। কারণ পুতুলটা যে সাজুর কাছে থাকবে সেটা যেন সোহাগী নামে সেই মেয়ে, আর সে জানে যদি তৃতীয় কানে পৌঁছে যায় তাহলে সমস্যা হতে পারে, তাই একাই এসেছে সাজু ভাই। নিজের বাইকটা বাস স্ট্যান্ডে রেখে এসেছে, কারণ কেউ যদি ফলো করে তবে যেন কিছু বাহানা করা যায়। ব্রিজের ঠিক মাঝখানে কালো বোরকা পরে মুখ আটকে ছাতা মেলে দাঁড়িয়ে আছে সোহাগী। তাকে শনাক্ত করতে খুব বেশি অসুবিধা হয়নি সাজুর, সামনে দাঁড়িয়ে বলল, কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ। দুঃখিত, তোমাকে খানিকটা অপেক্ষা করতে হয়েছে, আসলে আসরের নামাজ জামাতে আদায় করে আসলাম বাস স্ট্যান্ডে। কোন সমস্যা নেই, আমি বেশিক্ষণ দাঁড়িয়ে আর অপেক্ষা করতে চাই না। আপনাকে ওই পুতুলটা দিয়ে আমি চলে যাব, বাকি সব কথা মোবাইলে বলবো। পুতুল গ্রহণ করার আগে আমি তোমার কাছে কিছু প্রশ্ন করব। না হলে আমি পুতুল গ্রহণ করা থেকে বিরত থাকব, কারণ খুবই স্বাভাবিক। আচ্ছা বলেন, লিমনের বাবা পুতুলটা দেবার সময় তোমাকে কি বলেছিল? নিশ্চয়ই কিছু না বলে এমনি এমনি সে দিয়ে আসেনি। আমি এগুলো বিস্তারিত মোবাইলে বলবো। সে অনেক কথা সাজু ভাই, প্লিজ কিছু মনে করবেন না দয়া করে। তোমাকে আমি কতটা বিশ্বাস করতে পারি? যদি তুমি আমার সঙ্গে কোন গেম খেলতে যাও তবে কি পরিণাম হবে জানো? আপনি ভুল বুঝবেন না, আঙ্কেল এটা দেবার সময় আমাকে বলেছিলেন, তুমি তো আমার লিমনকে খুব ভালবাসো, যদি বেঁচে থাকি তাহলে তোমাকেই আমার ছেলের বউ করব। আর যদি মারা যাই তাহলে তোমরা যেভাবেই হোক তোমার মা বাবাকে রাজি করিয়ে বিয়ে করবে। তারপর ব্যাগ থেকে পুতুলটা বের করে বলেন যে, এটা হচ্ছে স্বর্ণের পুতুল, তোমাদের দুজনের উজ্জ্বল এক ভবিষ্যৎ তৈরি হবে। আমি বললাম, কিন্তু আমাকে কেন দিচ্ছেন? তিনি বললেন, এটার পিছনে অনেক শত্রুদের নজর পড়েছে, সারাক্ষণ এটা নিয়ে বিপদে আছি। তাই তোমার কাছে রাখতে চাই, যদিও মাটির নিচে কিংবা কোথাও রাখতে পারি। কিন্তু যদি সঠিক সময়ে না থাকি তাহলে তো তোমরা এর সন্ধান বের করতে পারবে না। তুমি যত্ন করে রেখো। সাজু ভাই বললেন, আঙ্কেল তাহলে নিজের সব বিপদ অনুভব করতে পেরেছিল, কিন্তু তার ভুল ছিল তিনি এটা অন্য কারো কাছ থেকে এনে নিজে স্বার্থপরের মতো ভোগ করতে চেয়েছিলেন। আপনি এটা নিয়ে যান সাজু ভাই, না হলে আমি সব সময় আতঙ্কে থাকব। তুমি যে এটা আমার কাছে দিচ্ছ সেটা পৃথিবীর কাউকে বলার দরকার নেই। এমনকি লিমনের কাছেও তুমি বলবে না, কারণ লিমন নিজে এখন অপরাধী হয়ে গেছে। আমি কাউকে বলবো না, তবে আপনার কাছে একটা অনুরোধ রইল, লিমনকে যেভাবেই হোক বাঁচিয়ে দেবেন, আমি ওকে চাই। চেষ্টা করব, কিন্তু সে গতকাল রাতে তার বন্ধু তৌহিদকে খুন করেছে। আমি আজকে সেখানে যেতাম কিন্তু তোমার জন্য যাইনি, আগামীকাল সকালে খুলনায় সেই মেসে যাব। ভালো থাকবেন সাজু ভাই। তুমিও। পুতুল নিয়ে আবারও রিকশা করে পিরোজপুর পুরাতন বাস স্ট্যান্ডে এসে নিজের বাইক নিয়ে সরাসরি চলে এলো সাজু ভাই। তাদের গ্রামের স্থানীয় বাজারে যখন এসেছে তখন বাজারের মসজিদে মাগরিবের নামাজ শুরু হয়ে গেছে। তাই তাড়াতাড়ি ও করে নামাজ পড়তে গেল। গল্প যেহেতু আমি লিখি তাই আমার এই পেজে অ্যাড হয়ে থাকার দাওয়াত রইল। পেজ মোহাম্মদ সাইফুল ইসলাম সজীব। নামাজ শেষ করে বাজার থেকে রাজুকে নিয়ে বাড়িতে ফিরল সাজু। রাজু তার দায়িত্ব পালন করে রেখেছে। সাজু ভাই মোবাইলের ডাটা চালু করে কিছুক্ষণ অনলাইনে হাঁটাহাঁটি করছে।
হঠাৎ করে চোখে পড়ল বেশ কিছু মেসেজ রিকোয়েস্ট জমা হয়ে গেছে। গতকালও ছিল। লেখালেখির জন্য অনেকেই মেসেজ করে। সাজু সময় নিয়ে তাদের সঙ্গে গল্প করতে পছন্দ করে। অনেকে অনেক কিছু জিজ্ঞেস করে। সাজুর রিলেশনশিপ স্ট্যাটাস ডিভোর্স দেখে অনেক প্রশ্ন করে। সাজুর সেই জবাব দিতে মাঝে মাঝে খুব বিরক্ত লাগে, তবুও সে যতটুকু সম্ভব রিপ্লাই করে। এক এক করে মেসেজ রিকোয়েস্ট চেক করেই হঠাৎ সাদিকুল ইসলাম তৌহিদ আইডি দেখে থমকে গেল। অনেক মেসেজ দিয়েছে, তাও ২৬ ঘন্টা আগে, তার মানে গতকাল সন্ধ্যাবেলা। সাজু ভাই, হঠাৎ করে লাইন কেটে গেল আর আপনার নাম্বার বন্ধ। আপনার কাছে তাই মেসেজ করতে বাধ্য হলাম, আশা করি আপনার দৃষ্টিতে পড়বে। আমি ভুল করেছি সাজু ভাই। সেদিন রাতে লিমন মনিরুল ভাইয়ের বাসায় মাটি খুঁড়ে বের হয়নি। আমিই মাটি খুঁড়ে বের হয়েছিলাম, তবে তার আগেই লিমনকে অজ্ঞান করেছিলাম। আর সবকিছুর ব্যবস্থা করেছিল বাহির থেকে অজ্ঞাত ৩টা মানুষ। আমি তাদের চিনি না, কিন্তু আমার ছাত্রজীবনে ৫ লাখ টাকার মালিক হবার লোভ সংবরণ করতে পারিনি। যার জন্য এখন জীবন নিয়ে ঝুঁকিতে আছি, তাই নিজের খানিকটা ভুলের কারণে লিমন বিপদে পড়েছে আর আমি হলাম পাপী। মনির ভাইকে খুন করেছে বাহিরে কিছু মানুষ, আর লিমন তখন অজ্ঞান ছিল। খুনের মধ্যে লিমনের এলাকার চেয়ারম্যান সাহেবের হাত আছে। আর বাকিটা শেষ করার আগেই সাজুর দাদি মোবাইল টান দিয়ে নিয়ে গেল। সাজু অসহায় হয়ে তাকিয়ে রইল, আর দাদি বলল, কতক্ষণ ধরে চা খেতে ডাকছি, সব সময় শুধু মাথা ব্যথা বলে চেঁচামেচি করো। আর মোবাইলের দিকে এত তাকিয়ে থাকো কেন? তাড়াতাড়ি চা শেষ করো, না হলে ঠান্ডা হয়ে যাবে। গুরুত্বপূর্ণ একটা খবর পড়ছি দাদি। আগে চা, তারপর গুরুত্বপূর্ণ সবকিছু। বাধ্য হয়ে সাজু ভাই সামনে রাখা প্লেট থেকে 2টো বিস্কুট তুলে নিল, রাজুর দিকে তাকিয়ে বলল, শুরু করো রাজু। এদিকে মাগরিবের একটু পরে নিজের বিছানায় শুয়েছিল লিমন, আর তখনই নিজাম উদ্দিন রুমের মধ্যে প্রবেশ করল। লিমন আস্তে করে বিছানায় উঠে বসল। নিজাম উদ্দিন বলল, আজকে রাতে তোমার এলাকার চেয়ারম্যানকে চিরনিদ্রায় শায়িত করতে হবে। তিনিও তোমার মা বাবার সঙ্গে জড়িত। তোমাকে চেয়ারম্যান বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হবে। তারপর তুমি কিভাবে খুন করে ফিরে আসবে সেটা তোমার দায়িত্ব। আর যদি উল্টাপাল্টা কিছু করো তাহলে কিন্তু তোমার জন্য জেলের দরজা খোলা। লিমন শুধু বলল, চেয়ারম্যানকেও খুন করতে হবে? হ্যাঁ, চেয়ারম্যানকে খুন করতে হবে, না হলে তো তোমার মা বাবার মৃত্যুর জন্য দায়ী অপরাধীদের শাস্তি সম্পন্ন হবে না। তুমি তো নিজের হাতে খুনের সঙ্গে জড়িত সবাইকে খুন করতে চাও, আর সেই ব্যবস্থা আমরা তোমাকে করে দিচ্ছি। কিন্তু এত কিছু করে আপনাদের লাভ কি? আমি আপনাদের কেউ না, কিন্তু তবুও আপনারা আমার সহযোগিতা করছেন কেন? পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ কিছু করে না। বাচ্চা যদি কান্না না করে তবে কিন্তু মা কখনো দুধ পান করায় না। হ্যাঁ, আমাদের কিছু স্বার্থ আছে। কিসের স্বার্থ? আমি কি জানতে পারি? তোমার বাবার কাছে একটা স্বর্ণের পুতুল ছিল, সেটা এখন কোথায় আছে সেই তথ্য তোমাকে খুঁজে বের করতে হবে। তবে সেটা এখন নয়, তুমি আগে তোমার মা বাবার মৃত্যুর জন্য দায়ী সকল অপরাধী খুন করবা, তারপর একের পর এক হত্যা করাচ্ছেন আপনারা। তবে আমি নিশ্চিত এদের সঙ্গে আপনাদের ব্যক্তিগত কিছু ঝামেলা হয়েছে। তুমি কিন্তু বেশি কথা বলো, ভুলে যেও না যদি তোমাকে পুলিশে ধরিয়ে দেই তাহলে কিন্তু তোমার ফাঁসি হবে। তাই বেশি কৌতূহল না করে চুপচাপ যা বলা হয়েছে তাই করো। আমাদের কাজ শেষ হলে আমরা তোমাকে দেশ ছাড়তে সাহায্য করব। বিশ্বাস হয় না? কেন? আমি পুরোপুরি নিশ্চিত যে আপনারা সব কাজ শেষ হলে আমাকেও শেষ করবেন। আপনি বা আপনার বসও খুব ভালো খেলোয়াড়, নিজেদের স্বার্থের জন্য যখন যাকে দরকার তাকে ব্যবহার করেন। কিন্তু পরে ঠিকই তাদের সরিয়ে দেন এই পৃথিবী থেকে অনেক দূরে। কি বলতে চাও তুমি? কিছু না। তৌহিদকে খুন করে আমার অনেক খারাপ লেগেছে। ও ছিল আমার সবচেয়ে ভালো একটা বন্ধু। কিন্তু সে তোমার সঙ্গে বেইমানি করেছে। কিন্তু তার কোন প্রমাণ নেই।
আপনার কথার উপর ভিত্তি করে তাকে হত্যা করেছি। এখন চেয়ারম্যানকেও ঠিক সেভাবেই হত্যা করা হবে, এবং তার আগে তার মুখ দিয়ে পুতুলের বিষয় কিছু জানে নাকি সেটা জিজ্ঞেস করবে। আচ্ছা ঠিক আছে, আমি জানি আমার খুবই করুণ পরিণতি হবে সামনে। যদি আপনাদের কথা মেনে চলি তাহলে দিন দিন খুনের পরিমাণ বৃদ্ধি পাবে, আর যদি কথা না শুনি তাহলে তো আমি হব আইনের চোখে অপরাধী। তাই যতদিন বাঁচি ততদিন ও খুনিদের শেষ করতে চাই, তারপর যা হবার হোক। তৈরি থেকো। নিজাম উদ্দিন রুম থেকে বের হয়ে গেল। এতক্ষণ দরজার আড়ালে দাঁড়িয়ে সবকিছু শুনছিল সেই নাসরিন। লিমনের কথাগুলো শুনে তার চোখ দিয়ে পানি বেয়ে পড়ছে। নিজাম চলে যাবার পরে সে রুমের মধ্যে ঢুকে লিমনের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। লিমন বলল, কিছু বলবে? অনেক কিছু বলতে চাই। আমি বললেই কি তুমি আমার কথা শুনবে? বলে তো দেখতে পারো, তাই না? তুমি ওদের কথা মতো খুন না করে নিজে এখান থেকে পালিয়ে যাও প্লিজ প্লিজ। কেন? তুমি খুব ভালো একটা ছেলে, পড়াশোনা করে অনেক ভালো ভবিষ্যৎ তোমার সামনে। কিন্তু এই ভাগ্যের উত্থান পতনের জন্য আজ তুমি কতটা খারাপ হয়ে গেলে। তাই তোমার কাছে অনুরোধ রইল তুমি যখন বের হবে তখন যশোর থেকে বর্ডার পার হয়ে ইন্ডিয়া চলে যাও। কিন্তু তাহলে তো আমার মা বাবার মৃত্যুর জন্য দায়ী লোকদের চিনতে পারবো না। সবাই তখন দিব্যি সুন্দর জীবনযাপন করবে, কিন্তু যেখানে আমার মা বাবা মারা গেছে সেখানে আমাকেই পালিয়ে যেতে হবে। নিজের জীবন বিপদে না ফেলে সেটাই করতে হবে লিমন। জানি না তোমার দিকে তাকালে কেন যেন খুব কষ্ট লাগে। আচ্ছা চলো না তুমি আর আমি পরিকল্পনা করে পালিয়ে যাই। দেশ ছেড়ে ভারতে গিয়ে কোন একটা প্রদেশে জীবন পার করে দেব। সেটা সম্ভব না। কেন? আমি একজনকে ভালোবাসি। ও আচ্ছা, কে সে? আমাদের গ্রামের মেয়ে, নাম সোহাগী। আমার জন্য সে সারা জীবন অপেক্ষা করবে। যদি মারা যাই সেটা ভিন্ন কথা। একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? বলো। তুমি এখন তোমার এলাকার মানুষের চোখে একটা খারাপ ছেলে, তাই সবকিছু জেনে এখনো কি সেই মেয়ের মা বাবা তোমার সঙ্গে তাদের মেয়ে বিয়ে দেবে? সেটা তাদের ইচ্ছে, কিন্তু আমি তাকে ছাড়া কিছু ভাবিনি কখনো। তাছাড়া তোমার সঙ্গে আমার কোন তেমন পরিচয় নেই। ঠিক আছে। চা নাস্তা শেষ করে সাজু ভাই তৌহিদের বাকিটা মেসেজ পড়ল। আর চেয়ারম্যান সাহেব পরবর্তী টার্গেট সেটা মোটামুটি করে পরিষ্কার বুঝতে পারা গেল। কিন্তু এই রাতে আধারে এখনই কি সে ওই গ্রামের মধ্যে যাবে? শরীর অসুস্থ, কিন্তু তবুও গিয়ে যদি চেয়ারম্যানকে বাঁচানো যায় তাহলে তো খুব ভালো হতো। দারোগা সাহেবের কাছে কল দিয়ে তাকে গ্রামের মধ্যে আসতে বলে সাজু ভাই নিজের বাইক নিয়ে বেরিয়ে গেল। রাজুকে সঙ্গে নিয়ে এসেছে কারণ সঙ্গী হিসেবে কাউকে ভীষণ দরকার। লিমন যখন তাদের গ্রামের মধ্যে প্রবেশ করল তখন রাত 10:30টার বেশি। যে গ্রামের মধ্যে সে ছোটবেলা থেকে বড় হয়েছে সেই গ্রামের মোটামুটি সবকিছু তার মুখস্থ। চেয়ারম্যান বাড়ির সামনে গিয়ে আকাশ থেকে পড়ার মতো ধাক্কা লাগলো লিমনের চোখে। বাড়ির সামনে পুলিশের গাড়ি। নিশ্চয়ই কিছু একটা হচ্ছে বাড়ির মধ্যে, না হলে পুলিশ কেন আসবে? বাড়ির পিছনে বড় বাগানের মধ্যে দিয়ে প্রবেশ করে আস্তে আস্তে দেয়াল ঘেঁষে দাঁড়ালো। ভিতরে কিছু আলোচনা হচ্ছে যেটা বোঝা যাচ্ছে না। সাজু ভাই কি এখানে আছে নাকি? যেহেতু লিমন কোন পেশাদার খুনি নয়, তাই এখন এই পরিস্থিতিতে কিভাবে খুন করবে সেটাই বুঝতে পারছে না। মোবাইল বের করে নিজাম উদ্দিনের কাছে কল দিয়ে বিস্তারিত জানালো। নিজাম উদ্দিন বলল, তাহলে আর তোমাকে রিস্ক নিতে হবে না। সময় বহুত পাবে, তুমি বরং ফিরে আসো। আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে লিমন সামান্য চিন্তা করে সোহাগীর কথা মনে পড়ল। তারা মা বাবা মারা যাবার দিন সোহাগী এসেছিল, তাকে বারবার সে সান্ত্বনা দিয়েছিল। কিন্তু শোকাহত সেই সময় কথা বলা হয়নি, তাই তারপর তো পরদিনই তার অপহরণ। আজকে সোহাগীর সঙ্গে দেখা করতে ইচ্ছে করছে, তাই চেয়ারম্যান বাড়ি থেকে বের হয়ে মাঠে নামল লিমন। অন্ধকারে হাঁটতে লাগলো সে। মা বাবার কবর দেখতে ইচ্ছে করছে।
এখান থেকে সোহাগীদের বাড়িতে গেলে নিজেদের বাড়ির সামনে দিয়ে যেতে হবে। তাই আগে মা বাবার কবরের দিকে যাবার পরিকল্পনা করল লিমন। আজকে তার সঙ্গে ছিল পিস্তল, কারণ নিজাম উদ্দিন বলছিল যে চেয়ারম্যানকে কাছাকাছি গিয়ে হয়তো মারা যাবে না, তাই দূর থেকে গুলি করবে। মা বাবার কবরের কাছে গিয়ে কিছুক্ষণ কান্না করে সোহাগীদের বাড়িতে গেল লিমন। সোহাগী যেই রুমে থাকে সেই রুমে একটা জানালা আছে, আর লিমন যখন শহর থেকে গ্রামের বাড়িতে আসতো তখন রাতের বেলা সেই জানালার পাশে দাঁড়িয়ে অনেক রাত পর্যন্ত তারা কথা বলতো। লিমন সেই জানালার কাছে গিয়ে দেখে জানালা বন্ধ করা, রাত 12টার বেশি বেজে গেছে, তাই ঘুমিয়ে গেছে হয়তো। জানালা ধরে সামান্য ধাক্কা দিল, 3টা ধাক্কা দেবার পরে সোহাগীর নাম ধরে আস্তে আস্তে ডাকতে লাগলো। মাত্র 2টো ডাক দিতেই ধুম করে জানালা খুলে গেল, আর তখনই জানালার সামনে দাঁড়িয়ে সোহাগী বলল, লিমন তুমি কেমন আছো সোহাগী? আমার আর থাকা না থাকা কিছু নেই, তোমার জন্য চিন্তা করতে করতে আমার রাত দিন সমান হয়ে গেছে লিমন। তুমি কেমন আছো? আমি ভালো আছি, তুমি কি ঘুমাওনি? ডাক দিতেই জানালা খুলে দিলে। জেগেছিলাম, জানালা ধাক্কার শব্দ শুনেছি কিন্তু ভাবিনি তুমি আসবে। তারপর যখন ডাকলে তখন বুঝতে পারছি এটা আমার লিমন। তোমার মা বাবা আমার বিষয়ে কিছু বলে না। খুব খারাপ খারাপ কথা বলে জানো। আমার সামনে যখন বলে তখন খুব কান্না আসে, আমি তোমার কোন বদনাম শুনতে পারি না। কিন্তু সত্যি তো মানতে হবে। বাবা বলেছে তোমাকে ভুলে যেতে হবে। তাহলে ভুলে যাও। মরে যাব, তবুও পারবো না। তুমি আমাকে নিয়ে পালিয়ে যেতে পারবে। সবকিছু বাড়িঘর ছেড়ে যদি পালিয়ে যাই তাহলে খাবো কি শহরে? শহরের মধ্যে দুমুঠো ভাতের কত মূল্য তা জানো? আমরা ওই স্বর্ণের পুতুল বিক্রি করব, তাহলে তো আমাদের মেলা মেলা টাকা হবে। কি বললা? তুমি সেই পুতুলের কথা জানো? হ্যাঁ জানি, পুতুলটা আমার কাছেই ছিল। কিন্তু তোমার কোন খোঁজ নেই। এদিকে ওটা নিয়ে খুব দুশ্চিন্তা হচ্ছিল, তাই আমি সাজু ভাইয়ের কাছে কল দিয়ে দেখা করলাম। তারপর তাকে সবকিছু বলে তার হাতে পুতুলটা দিয়ে দিছি। এখন সেই পুতুল কার কাছে? সাজু ভাইয়ের কাছে আছে। হ্যাঁ, আমার ওই পুতুল যেভাবেই হোক ছিনিয়ে নিতে হবে সোহাগী। কোথায় যাচ্ছ? সাজু ভাইয়ের এলাকায়। আজকে রাতের মধ্যে আমি সাজু ভাইয়ের সঙ্গে দেখা করে পুতুল নিয়ে নেব। মাথা ঠান্ডা করো প্লিজ। আচ্ছা, আমি যেহেতু তার কাছে দিয়েছি সেহেতু আমি তাকে বলে যদি চাই তাহলে তো দিয়ে দেবে। পাগল নাকি তুমি? সাজু ভাই গোয়েন্দা মানুষ, তাই তিনি অজস্র প্রশ্ন করবে তোমাকে। কিন্তু তুমি ওটা দিয়ে কি করবে? আমার তো মনে হচ্ছে না যে তুমি আমাদের ভবিষ্যতের জন্য সেটা হাত করতে চাচ্ছ। সোহাগী শোনো, ওই পুতুলের জন্য অনেক কিছু ঘটছে। একজন করে খুন করে আরেকজনকে দিয়ে সেই খুনিকে খুন করানো হচ্ছে। মানে কাঁটা দিয়ে আবার কাঁটা নির্মূল করা হচ্ছে। আমিও এখন একটা কাঁটা। আমাকেও যেকোনো সময় তারা কাঁটা দিয়ে তুলে ফেলবে, তাই তার আগেই আমি সেই আসল পরিকল্পনাকারীর কাছে পৌঁছাতে চাই। আর তার জন্য দরকার সেই পুতুল। পুতুলটা হলে আমি আসল প্ল্যানকারীর নিকটে যেতে পারবো সোহাগী। জানলা ধরে হতাশ হয়ে দাঁড়িয়ে আছে সোহাগী, আর অন্ধকারে বাগান চিরে বের হয়ে হাঁটতে লাগলো লিমন। সোহাগী ভাবছে কেন যে লিমনের সঙ্গে পুতুলের কথা বলতে গেল। এখন যদি সেই কারণে সাজু ভাইয়ের কোন ক্ষতি করে। মোবাইল বের করে কল দিল কিন্তু রিসিভ হচ্ছে না। চেয়ারম্যান বাড়ি থেকে বাড়িতে ফিরে ঘুমাতে ঘুমাতে রাত 2টি বেজে গেছিল। তাড়াতাড়ি করে বিছানায় শুয়ে মোবাইল সাইলেন্ট করে ঘুমিয়ে গেছিল সাজু ভাই। কিন্তু ফজরের খানিকটা আগে কারো মৃদু ডাকে ঘুম ভেঙে গেল। রুমটা অন্ধকার, তবে তার বিছানার সামনে অন্ধকারে কেউ যে দাঁড়িয়ে আছে সেটা বোঝা যাচ্ছে। বিছানা থেকে উঠতে গিয়ে উঠতে পারল না, কারণ তার হাত পা খাটের সঙ্গে বাঁধা। কে ওখানে? সাজু ভাই, আমি লিমন। কেমন আছেন? লিমন তুমি এখানে কিভাবে আসলে, আর তুমি আমার হাত পা বেঁধে রাখছো কেন? সবকিছু বলবো, আগে বলেন সেই পুতুলটা কোথায়? কিসের পুতুল? স্বর্ণের পুতুল। সোহাগী যেটা আপনাকে দিয়েছে আমি সেই পুতুলের কথা বলছি।
সোহাগী আমাকে কোন পুতুল দেয় নাই? কেন শুধু শুধু মিথ্যে কথা বলছেন? ভাই আমি কিন্তু এখন খুব খারাপ, আমার সঙ্গে একটা খুব ছোট্ট একটা পিস্তল আছে। রাত 10টার দিকে চেয়ারম্যানকে খুন করতে গেছিলাম কিন্তু সেখানে নিশ্চয়ই আপনি গেছিলেন তাই না? আপনার জন্য আমি আমার মা-বাবার মৃত্যুর জন্য দায়ী একটা অপরাধীকে মারতে পারিনি। তাহলে তুমি সত্যি সত্যি গেছিলে? হ্যাঁ গেছিলাম, এবার আপনি তাড়াতাড়ি পুতুলের সন্ধান বলেন নাহলে কিন্তু আমার পিস্তলের গুলি খরচ করার পরিকল্পনা করতে হবে। জানেন তো আমি এখন পাক্কা হারামজাদা হাহাহা। সাজু ভাই বলল তুমি কিন্তু ভুল করছো লিমন, কারণ এভাবে কেউ ভালো পথে থাকতে পারে না। আমি জানি আপনার অনেক জ্ঞান, আপনি যে আমাকে অনেক কিছু বলবেন সেটাও জানি। আর আমি মনে প্রাণে বিশ্বাস করি আপনার কথাগুলো সম্পূর্ণ সঠিক। কিন্তু ওই যে সাক্ষী মানি কিন্তু তাল গাছটা আমার সিদ্ধান্ত আমি নিজে গ্রহণ করব। তুমি আমার কথা মতো চললে আমি নিজে কিন্তু তোমাকে সহযোগিতা করব, ভুলে যেও না যেন যে তোমার উপকার করতে আমি এসেছি। আপনি বড্ড কথা ঘোরাচ্ছেন সাজু ভাই, সময় থাকতে তাড়াতাড়ি বলেন পুতুল কোথায়? কারণ একটু পরে আকাশ পরিষ্কার হবে তখন কিন্তু আমি ফিরতে পারবো না। আমি কিছুতেই তোমাকে সেই পুতুলের সন্ধান দেব না লিমন। ঠিক আছে আমি খুঁজে বের করব। লিমন তখন চারিদিকে খুঁজতে লাগলো, রুমের মধ্যে সবকিছু ওলটপালট করে তন্নতন্ন করে সে পুতুল খুঁজতে মরিয়া হয়ে গেল। প্রায় 20 মিনিট খোঁজার পরে হঠাৎ করে রুমের মধ্যে বাথরুমের ফোলছাদে চোখ গেল। সাজু ভাইয়ের রুমের সঙ্গে অ্যাডজাস্ট বাথরুম আছে আর তারই ছাদে উঠে গেল লিমন। তারপর একটু পরে সেখান থেকেই কালো কাপড়ে মোড়ানো পুতুলটা নিয়ে বেরিয়ে এলো লিমন। সাজু ভাই বলল, খবরদার ওটা তুমি সঙ্গে করে নেবে না, তাহলে কিন্তু আমার চেয়ে বেশি খারাপ আর কেউ হবে না। আচ্ছা ঠিক আছে সাজু ভাই, আপনি যা ইচ্ছে তাই করতে পারেন। একটা কথা বলবো লিমন। বলেন ভাই। পুতুলটা রেখে যাও। আসি ভাই, বেয়াদবি ক্ষমা করবেন আর আমার অপরাধ নিবেন না। সাজু ভাইকে সেভাবেই বেঁধে রেখে রুম থেকে বের হয়ে গেল লিমন। ড্রয়িং রুমে সাজুর দাদা এখনো বসে আছে। লিমন তাকে দেখে বলল, ধন্যবাদ দাদু। ভূত দেখার মতো চমকে গেল লিমন, তারপর বলল কে আপনি? আর ঘরের মধ্যে কিভাবে প্রবেশ করলেন আপনি? আপনি একটু আগে বাহিরে গেলেন তখনই আমি ঢুকেছি, আর সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনি বরং তাড়াতাড়ি গিয়ে সাজু ভাইয়ের বাঁধন খুলে দেন, তাকে বেঁধে রেখেছি কিন্তু সত্যি বলছি কোন ক্ষতি করিনি। হাতে পিস্তল ঘোরাতে ঘোরাতে দরজা খুলে বের হয়ে গেল লিমন, আর সোফা চেয়ার থেকে লাফ দিয়ে উঠেই সাজুর রুমে গেল দাদা। রুমের মধ্যে গিয়ে তাড়াতাড়ি কান্নাজৃত কণ্ঠে বাঁধন খুলতে লাগলো। হাতের বাঁধন থেকে মুক্তি পেয়ে সাজু ভাই বাড়ির সামনে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। ছোট্ট একটা মুচকি হাসি দিয়ে আস্তে আস্তে রুমে প্রবেশ করল। সাজুর মুখের হাসি দেখে অবাক হয়ে তাকিয়ে রইল তার দাদা। ফজরের নামাজ পড়ে সাজু ভাই মোবাইল বের করে দারোগার কাছে কল দিল। দারোগা সাহেব নিজেও তখন ফজরের নামাজ পড়ে মাত্র চায়ের জন্য বসে অপেক্ষা করছিল। আসসালামু আলাইকুম সাজু সাহেব। জি ওয়া আলাইকুম আসসালাম, কেমন আছেন দারোগা সাহেব? গতকাল রাতে বাসায় ফিরতে তো রাত পেরিয়ে গেল, চোখে এখনো ঘুম টলমল করে। কিন্তু ভাই আপনি তো বলেছিলেন যে লিমন নাকি আসার সম্ভাবনা আছে, কিন্তু কই? লিমন এসেছিল দারোগা সাহেব। বলেন কি? কখন? আর চেয়ারম্যান এখন ঠিক আছে তো? হ্যাঁ, কারণ লিমন চেয়ারম্যান বাড়িতে যায়নি, সে আমাদের উপস্থিতি জানতে পেরেছে তাই সেখানে গিয়ে নিজের বিপদ রাখেনি। যাক আলহামদুলিল্লাহ। পুতুলটা আমি রক্ষা করতে পারি নাই দারোগা সাহেব, আমি ব্যর্থ হয়েছি। কিসের পুতুল? সেই স্বর্ণের পুতুল নাকি? হ্যাঁ দারোগা সাহেব। লিমনের বাবা সেই পুতুল মৃত্যুর দুদিন আগে লিমনের গার্লফ্রেন্ড সোহাগীর কাছে দিয়ে গেছিল। সোহাগী সেদিন আমাকে সেই পুতুল দিয়েছিল, আমি কাউকে কিছু বলিনি কারণ আমি অনুসন্ধান করছিলাম। তারপর আজকে ফজরের কিছুক্ষণ পূর্বে আমার দাদা বাহিরে বের হইছিল, তখন দরজা খোলা দেখে লিমন প্রবেশ করেছে।
আপনার দাদা তখন কেন বের হয়েছে? আর আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি। দাদার একটা গাভী আছে, গতকাল বিকেল থেকে ওটা নাকি কেমন কেমন করছিল। শেষরাতের দিকে গাভীর 34টা ডাক কানে যেতেই দাদা বের হয়ে গেল। পুতুলটা দিয়ে সে কি করবে সেটাও বুঝতে পারেন না। আচ্ছা বাদ দেন, আর আপনাকে তৈরি থাকতে হবে। আমি যখনই ডাক দেব তখন আপনার বাহিনী নিয়ে আমার সঙ্গে যেতে হবে। আমরা মোটামুটি আসল খুনির নিকট ঘেঁষে দাঁড়াবার অপেক্ষায় আছি। সত্যি বলছেন আপনি? সত্যি সত্যি সত্যি। কথাটা শুনে অনেক ভালো লাগছে। রাখলাম তাহলে। বেলা 10টার দিকে লিমন সোহাগীর কাছে কল দিয়ে বলল, আমি যদি তোমাকে নিয়ে পালিয়ে যাই তাহলে কি আমার সঙ্গে যাবে? 100 বার যাব, সত্যি আমাকে নেবে? হ্যাঁ সোহাগী, আমি সাজু ভাইয়ের কাছ থেকে সেই পুতুল নিয়ে এসেছি। তুমি সব সময় শুধু তৈরি থাকবে, যে কোনো সময় আমরা দুজন মিলে এই শহর গ্রাম ছেড়ে বহুদূর চলে যাব। তুমি এখন কোথায়? যেখানে ছিলাম, যাদের কথায় তৌহিদকে খুন করেছি সেই তাদের কাছে আছি। ওরা তোমাকে কিছু করবে না তো? জানি না, তবে করতে পারে, কারণ সেই পুতুল যেহেতু আমার কাছে তাই বিপদ আমার পাশেই ঘোরাঘুরি করবে। কেন ওদের কাছে ফিরে গেলে? কিছু অসমাপ্ত কাজ এখনো বাকি আছে, তাই সেগুলো শেষ করতে হবে। কবে শেষ হবে? আমি পুতুল নিয়ে এসেছি সেটা শুনে নিশ্চয়ই আসল গুটিবাজ সামনে আসতে পারে। তখন নিজের জীবনের পরোয়া না করে ওকে তো আমি বিনাশ করবই করব। সাবধানে থেকো, আমার খুব ভয় করছে। রুমের মধ্যে বিছানায় শুয়ে আছে লিমন। গতকাল রাতে ঘুমাতে পারেনি তাই চোখ ভর্তি ঘুম ঘনিয়ে আসছে। চোখের উপর হাত দিয়ে বিছানায় শুয়েছিল, এমন সময় রুমের মধ্যে নিজাম উদ্দিন ও আরও 4 জন প্রবেশ করল। নিজাম বলল, তুমি নাকি পুতুল নিয়ে আসছো লিমন? সেই পুতুল কোথায়? আপনি জানলেন কিভাবে? তোমার কি ধারণা যে আমরা কোন খবর রাখি না তাই না? তা ঠিক আছে, কিন্তু কোন কিন্তু নেই? বলো পুতুল কোথায়? লিমনের কাছে বারবার জিজ্ঞেস করার পরও যখন পুতুলের হদিস পাওয়া গেল না তখন নিজাম উদ্দিনের আদেশে লিমনেকে বাধা হলো। এতটা দ্রুত হয়ে গেল যে লিমন তার সঙ্গে থাকা পিস্তল ব্যবহার করা বা বের করারই সুযোগ পেল না। বেকনিতে দাঁড়িয়ে গভীর মনোযোগ দিয়ে বাহিরে বকুল গাছটার দিকে তাকিয়ে আছে সাজু ভাই। বকুল গাছটার ডালে একটা রঙিন পাখি, পাখির নামটা মনে আসছে না। রহস্যের গন্ধ ক্রমশ তার নাকের সামনে উপস্থিত, কিন্তু সবটা সাজিয়ে যে কিভাবে প্রকাশ করা যায় সেটাই ভাবছেন। পিছন থেকে সাজুর দাদা এসে বলল, দাদু একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ দাদা করো। ভোরবেলা ওই ছেলেটার পিছনে বাইক নিয়ে না গিয়ে মুচকি হাসি দিয়ে বসে রইলে কেন? দাদা যান, ওই ছেলে একটা স্বর্ণের পুতুল নিতে এসেছিল আমার কাছে। কি? হ্যাঁ, সেদিন লিমনের নানা যেই পুতুলের কথা বলেছিল সেটা আমার কাছে ছিল। আজকে সেই পুতুল নিয়ে গেল ঠিকই, কিন্তু আসল পুতুল নয়। মানে, আমি আগেই ধারণা করেছিলাম যেহেতু লিমনের গার্লফ্রেন্ডের হাত থেকে পুতুল আমার কাছে এসেছে সেহেতু এ কথা অবশ্যই জানাজানি হবে। তাই একটা নকল পুতুল আমি সংগ্রহ করে নিজের কাছে রেখেছি, আর আসল পুতুল তোমাদের ঘরে দাদির পুরাতন পুটলির মধ্যে। আচ্ছা বুঝতে পারছি, কিন্তু নকল পুতুল দেখে কি ওরা বুঝতে পারবে না? মানে দেখতে কি একই রকম নাকি? না দাদা, পুতুল দুটোই আলাদা। আর লিমন বা সেই মূল পরিকল্পনাকারী কিন্তু সেই পুতুল আগে দেখে নাই। আর লিমনের পিছনে পিছনে বাইক নিয়ে তাড়া করিনি, কারণ ওই নকল পুতুল যেখানে থাকবে সেই স্থানের লোকেশন আমি দেখতে পারবো। কিভাবে? পরে বলবো দাদা যান, এখন একটু ভাবতে হবে, তাই পরে কথা বলবো। হুম। লিমন বিছানায় হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে আর মনে মনে হাসছে। কয়েক ঘন্টা আগেই সে সাজু ভাইকে এভাবেই বেঁধে রেখেছিল, আর এখন সে নিজেই বন্দী। নিজাম উদ্দিন বারবার তাকে পুতুলের কথা জিজ্ঞেস করছে আর লিমন শুধু বারবার মাথা নেড়ে না বলছে। হঠাৎ করে দরজা খুলে কালো টি শার্ট পরে একটা ছেলে প্রবেশ করল। মুহূর্তের মধ্যে হাতের পিস্তল নিজাম উদ্দিনের দিকে তাক করে পরপর 3টা গুলি করল।
নিজামউদ্দিন আস্তে আস্তে নিস্তেজ হয়ে ঢলে পড়লেন। কালো টি শার্ট পরা লোকটা বিড়বিড় করে তখন বলল, ক্ষমা করবেন নিজাম ভাই, বসের সঙ্গে আপনি বেইমানি করতে চেয়েছিলেন, তাই বসের নির্দেশে আপনাকে মারতে বাধ্য হলাম। আগামী পর্বে সমাপ্ত করব, তাই সবার আগে পড়তে চাইলে পেজে অ্যাড হয়ে থাকুন। পেজ মোহাম্মদ সাইফুল ইসলাম সজীব। লাইক কমেন্ট করে পাশে থাকুন, শেষ পর্ব যেন আপনাদের মনের মতো লিখতে পারি। নিজামের লাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল লিমন, তারপর স্বাভাবিকভাবে মাথা উঁচু করে ডান পাশে দেয়ালের দিকে তাকিয়ে রইল। দুজন ব্যক্তি এসে নিজামের লাশ নিয়ে গেল, আর সেই খুনিটা তখন লিমনকে বলল, তোমার সঙ্গে দেখা করার জন্য আমাদের বসও এখানে আসছেন, তুমি তার সঙ্গে কথা বলতে প্রস্তুত থেকো। আচমকা শক্ত হয়ে লোকটার দিকে অবাক হয়ে তাকালো লিমন, তার চোখে মুখে স্পষ্ট আশ্চর্য হবার ছাপ। লিমন বলল, সত্যি সত্যি কি তিনি আসবেন নাকি তার পরিবর্তে অনেক কাউকে পাঠাবে? বসো নিজেই আসবে, কিন্তু তার আগে তোমার চোখ কালো কাপড় দিয়ে বাঁধা হবে। চোখ বাঁধা হবে কেন? কারণ তিনি তোমার পরিচিত। আরো কিছুটা বিচলিত হয়ে লোকটার মুখের দিকে তাকিয়ে রইল। যদি পরিচিত কেউ হয় তবে আজকে কেন সামনে আসবে? তাহলে কি তিনিও পুতুলের লোভে? পুতুল তারোর কাছে জেনে তিনি সামনে আসতে চাচ্ছেন, কিন্তু কিভাবে জানল যে পুতুল লিমনের কাছে? লিমন তো শুধু সোহাগীর কাছে সকাল বেলা বলেছিল, তাহলে কি? আরো ঘন্টা খানিক পরে লিমনের চোখ সত্যি সত্যি বেঁধে দিল, কিছুক্ষণ পর রুমের মধ্যে নতুন কারো আগমন অনুভব করল। নতুন কেউ প্রবেশ করেছে সেটা বুঝতে পারছে, কারণ আলাদা একটা ঘ্রাণ আসছে নাকের ডগায়। লিমন নিজেই বলল, আপনি তাহলে আমার সামনে এসেই গেলেন। তা বলেন আমি আপনার জন্য কি করতে পারি? গম্ভীর কণ্ঠে জবাব এলো, এতদিনে তোমারও নিশ্চয়ই ধারণা হয়ে গেছে যে এত কিছুর পিছনে কোন জিনিস দায়ী হতে পারে। কণ্ঠ বেশ পরিচিত, ঠিক মনে আসছে না। লিমন কিছু বলার চেয়ে চুপ করে কণ্ঠ শুনে চিনতে চেষ্টা করছে। অদৃশ্য থেকে আবারও বলল, কিছু বলছো না যে তুমি? বলো তো কারণ কি? চেয়ারম্যান সাহেব। হো হো হো, বা চোখ বন্ধ, তবুও তো বেশ চিনে গেছো আমাকে, বুদ্ধি আছে। সুপার। তাহলে কি আপনি সেই অদৃশ্য বস? রাজনীতি করতে গিয়ে অনেক কিছু শিখতে হয় লিমন, তোমার বাবাকে অনেক অনুরোধ করেছি পুতুলের জন্য, কিন্তু সে কথা শোনেনি। আচ্ছা বাদ দাও তো, এবার বলো সেই পুতুল কোথায়? না হলে তোমার মা বাবার মতো তুমিও মেরে ফেলবেন। তাহলে পুতুল পাবেন। তোমার মা বাবার মৃত্যুর পরে কিন্তু পুতুলের সন্ধান ঠিকই বের হয়ে গেছে। তুমি মরলে ওটা ঠিকই বের হবে, এমনিতেই তোমার কাছে ধরা পড়ে গেছি। তাই তোমার এ জীবনে কোনোদিন তুমি আর বাহিরের জগৎ দেখতে পাবে না। পুতুলের সন্ধান আমি দেব, কিন্তু আমার কিছু প্রশ্নের জবাব দিতে হবে। আমি জানি আমাকেও আপনি খুন করাবেন, কারণ এত কিছুর পরে যে আমাকে বাঁচিয়ে রেখে কোন রিস্ক নেবেন না সেটা ভালো করে জানি। বেশ, বলো তোমার কথা। আমার মা বাবাকে খুন করেছে কে কে? নিজাম ছিল, আরো ৩৪ জন ছিল, তবে তোমার চাচাতো ভাই মনিরুলও ছিল। মনির ভাই? হ্যাঁ। নিজাম ওরা গেলে তো তোমার বাবা দরজা খুলবে না, তাই মনিরুলের সাহায্য নিতে হয়েছে। মনিরুল তোমার বাবাকে ডেকে ঘরের মধ্যে প্রবেশ করার পথ সুগম করেছে। তাহলে মনির ভাইকে খুন করালেন কেন? সাক্ষীদের বাঁচিয়ে রাখতে নেই, তাহলে পরবর্তী সময়ে নিজের বিপদ হয়ে যায়। তবে তোমার বন্ধু তৌহিদকে এত সহজে রাজি করাতে পারবো সেটা ধারণা ছিল না। তৌহিদ? তোমার বাড়িতে সেদিন রাতে তৌহিদ নিজেই আগুন লাগিয়েছে, কথা ছিল তোমাকে সেখানে পুড়িয়ে ফেলা। কিন্তু তোমার আরেকটা বন্ধু আগে জাগ্রত হয়ে গেছিল, তাই তৌহিদ নিজেই চিৎকার করেছিল। তারপর মনিরুলের বাড়িতে তোমাকে অজ্ঞান করে মনিরুলকে খুন করে আমার লোকে, আর দোষ হয়ে যায় তোমার। তোমার বাবার কবরের কাছে সরি আব্বাজান চিরকুট লিখে দিলাম। লিমন চুপচাপ। এবার বলো পুতুল কোথায়? তৌহিদ বেইমানি করেছে আমার সঙ্গে, কিন্তু সে তো আপনার কথা মতো চলছিল।
5 লাখ টাকার লোভ দিছিলাম, আর তৌহিদ নিজে ভয় পেয়েছে সাজু সাহেবকে দেখে। কিন্তু এ পরিকল্পনার মধ্যে সাজু সাহেব কিছুই করতে পারে নাই। হা 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 হা। সাজু ভাই খুবই অসুস্থ, না হলে ঠিকই এতদিনে সবকিছু বের করতে পারতেন। গতকাল রাতে তার কাছ থেকে পুতুল আনতে গিয়ে বুঝতে পারছি কথা বেশি হয়ে যাচ্ছে। বলো পুতুল কোথায়? শেষ প্রশ্ন, নিজামকে সরালেন কেন? তুমি গতকাল রাতে আমাকে খুন করার জন্য কেন গিয়েছিলে? নিজাম উদ্দিন বলেছিল তাই। তাহলে এবার ভাবো, আমার লোক হয়ে নিজাম আমাকে খুন করার জন্য তোমাকে পাঠায়। তার পরিকল্পনা ছিল তোমাকে দিয়ে আমাকে হত্যা করতে চাইবে, তারপর সে পুতুলটা ভোগ দখল করবে। কিন্তু আমার সঙ্গে চালাকি। আপনি গতকাল রাতে সাজু ভাইয়ের জন্যই বেঁচে গেছেন, না হলে ঠিকই এখন লাশ হয়ে মরার খাটে থাকতেন। সামনে এমপি নির্বাচন করার ইচ্ছে করছে, তাই প্রচুর টাকার দরকার। এই সন্ত্রাসী গ্রুপের জন্য আমার মাসে মাসে অনেক খরচ। পুতুলটা বিক্রি করে আমি আমার স্বপ্নের দিকে এগিয়ে যাব, সে পথে কারো বাধা মানব না। সকালবেলা দারোগা যখন কল দিয়ে বলল যে তুমি নাকি পুতুল নিয়ে এসেছো সাজুর কাছ থেকে, তখন তো আমার আনন্দের সীমা নেই। ভুল পথে চললে কোনোদিন গন্তব্যে পৌঁছানো যায় না চেয়ারম্যান সাহেব। সঠিক পথে কষ্ট হলেও চলা উচিত, কারণ সেখানে সফলতা আছে। কিন্তু ভুল পথে যতটা সামনে যাবেন ততটাই কিন্তু ভুলের গভীরে তলিয়ে যাবেন। জ্ঞান হজম করার কোন সময় নেই, তাড়াতাড়ি পুতুলের ঠিকানা। সম্পূর্ণ কথা শেষ হবার আগেই রুমের মধ্যে হুট করে কয়েকটা গুলির শব্দ হলো। রুমের মধ্যে হঠাৎ কেমন হট্টগোল হতে লাগলো। হাত পা বাঁধা লিমন কিছুই বুঝতে পারল না। রুমের মধ্যে যারা ছিল তাদের গোঙানির আওয়াজ শোনা যাচ্ছে, কিন্তু মারল কে? বেশিক্ষণ ভাবতে হলো না তার, ততক্ষণে নাসরিন তার চোখের কাপড় খুলে দিল। এরপর এক এক করে হাত পায়ের বাঁধন খুলে বলল, তাড়াতাড়ি পালাতে হবে, না হলে কিন্তু আবার কেউ আসতে পারে। রুমের মধ্যে 3টা লাশ পড়ে আছে। চেয়ারম্যান সাহেবের দিকে তাকিয়ে লিমন খানিকটা ভাবনার মধ্যে হারিয়ে গেল। নাসরিনের দিকে তাকিয়ে সে কৃতজ্ঞতা স্বীকার করল, মা বাবার মৃত্যুর জন্য দায়ী সবাই শেষ। মাঝখানে খুশির খবরটা জানাই, আমার বোনের মেয়ে বাবু হয়েছে। বাচ্চা একটু অসুস্থ, তাই সবাই দোয়া করবেন। মা ও সন্তান দুজনেই যে ভালো থাকে। বাগেরহাট বাস স্ট্যান্ডে বাসের মধ্যে পাশাপাশি বসে আছে নাসরিন ও লিমন। লিমনের মুখে মাস্ক আর নাসরিন বোরকা পরিহিত, দুজনেই একসাথে খুলনার দিকে যাচ্ছে। প্রচুর পিপাসা অনুভূত হচ্ছে লিমনের। নাসরিন তার ব্যাগ থেকে পানির বোতল বের করে এগিয়ে দিয়ে বলল, বাসায় ফ্রিজে লেবুর শরবত বানানো ছিল, তাই নিয়ে আসলাম সঙ্গে করে। খাবে তুমি? খুব পিপাসা লেগেছে। তাহলে খাও। বাস চলছে, পাশাপাশি বসে আছে নাসরিন ও লিমন। বাসের ধাক্কায় কিংবা গতকাল রাতে ভালো ঘুম না হবার জন্য চোখ বন্ধ হয়ে যাচ্ছে। নাসরিনের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গেল লিমন। শরীর বেশ দুর্বল মনে হচ্ছে। হঠাৎ করে ঘুমের মধ্যে সে শুনছে তার কানের কাছে নাসরিন ফিসফিস করে বলছে, এটা তোমার জীবনের শেষ ঘুম, তুমিও তোমার মা বাবার কাছে চলে যাচ্ছ। এতদিন পর আমি আমার পরিকল্পনায় সফল হলাম, কিন্তু আফসোস হচ্ছে কারণ নিজামকে ওরা মেরে ফেলেছে। লিমনের তখন চিৎকার করে কিছু বলতে ইচ্ছে করছে, কিন্তু পারছে না। বাস ভর্তি মানুষ নিয়ে এগিয়ে যাচ্ছে বাসটা। চারিদিকে কত মানুষ বসে কিংবা দাঁড়িয়ে, কিন্তু লিমন তাদের সাহায্য নিতে পারছে না। তার মানে নাসরিন নিজেও পুতুলটা আত্মসাৎ করতে চেয়েছে। নিজাম উদ্দিন আর সে একসঙ্গে আলাদা পরিকল্পনা করেছে। লিমন যখন চোখ মেলে তাকালো তখন সে শুয়ে আছে হাসপাতালের বিছানায়। তার সামনেই বসে আছে সাজু ভাই, একজন পুলিশও দাঁড়িয়ে আছে সাজু ভাইয়ের সঙ্গে। সাজু ভাই বললেন, কি খবর লিমন? জি ভাই, আপনি এখানে? তুমি আমাকে হাত পা বেঁধে রেখে আসছো বলে তো আমি পিছিয়ে যেতে পারি না, তাই না? কিন্তু আমি কিভাবে পৌঁছলাম? হ্যাঁ, নাসরিন মেয়েটা এখন পুলিশের কাছে বন্দি আছে, তোমাকেও গ্রেফতার করা হবে। জানি।
তুমি কি নাসরিনের চালাকি বুঝতে পারো নাই? কিরকম? ঝড়ে আম পড়ে, আর সেই আম বাহিরের কেউ কুড়াতে আসলে যেমন হয়, সেরকম। মানে, তুমি যে পুতুল আমার কাছ থেকে এনেছিলে সেই পুতুলটা নকল, আসল পুতুল এখনো আমার কাছেই আছে। আমি ওই নকল পুতুলের মধ্যে লোকেশন ট্র্যাকিং করার ছোট মেশিন সেট করে দিছিলাম। যদিও সেটা আমার ঘরে বসে তৈরি করা ছিল ডিজিটাল হাতঘড়ির মাধ্যমে। তারপর থেকে অপেক্ষায় ছিলাম ওটা কোথায় থাকে সেটা জানার জন্য। কিন্তু তুমি তো চালাকি করে ওটা বাস স্ট্যান্ডের অদূরে ডাস্টবিনের পাশে লুকিয়ে রেখে গেলে। হ্যাঁ সাজু ভাই, আমার ইচ্ছে ছিল ওদের হত্যা করে পালিয়ে চলে যাব, তাই এখানেই রেখে গেছিলাম। তারপর নাসরিনের সঙ্গে এসে পুতুল বের করে দুজনেই বাসে উঠে বসলাম। কিন্তু নাসরিন নিজেও পুতুলের লোভে ছিল। তার কাছে প্রাথমিক জিজ্ঞাসা করে জানলাম যে সে আর নিজামউদ্দিন পরিকল্পনা করেছিল পুতুল নিজেরা দখল করবে। তারপর সেই পুতুল নিয়ে তারা পালিয়ে যাবে। মূলত তোমাকে চেয়ারম্যান সাহেব ও আইনের চোখে অপরাধী করে তারা নীরবে পালাতে চাইছে। কিন্তু কিন্তু সবকিছু আপনার জন্য ভেঙে গেল, কারণ সেদিন আপনি চেয়ারম্যান সাহেবের বাড়িতে পুলিশ নিয়ে গেলেন। আর আমি তাকে খুন করতে পারি নাই। চেয়ারম্যান জেনে গেল যে তাকেই নিজামউদ্দিন আমাকে দিয়ে হত্যা করতে চায়। হ্যাঁ, আর সেজন্য তার হুকুমে নিজামউদ্দিন খুন হয়ে গেল। এদিকে নাসরিন কিছু করতে পারছিল না, তাহলে তাকেও মরতে হবে। সেজন্যই নাসরিন সুযোগ খুঁজে বের করে। আর তোমার সঙ্গে তারা কথা বলার সময় পিছন থেকে ঢুকে মুহূর্তের মধ্যে সবাইকে শুইয়ে দেয়। আমি নিজের জন্য ভাবছি না সাজু ভাই, কিন্তু তৌহিদের জন্য খুব খারাপ লাগছে। শত্রুদের সঙ্গে মিলে বেইমানি করেছে ঠিকই, কিন্তু তবুও কেন যেন খুব খারাপ লাগছে। তৌহিদ আমাকে অনেক কিছুই বলে গেছিল। সেদিন বিকেলে আমার মোবাইল পুকুরে না পড়ে গেলে হয়তো তাকে বাঁচাতে পারতাম। মনিরুল আর তোমার বাড়ি আগুন লাগানোর কথা সে নিজে আমাকে লিখে জানিয়ে গেছে। আর সেই কারণে সেদিন রাতে চেয়ারম্যান সাহেবের বাড়ি গেছিলাম। বুঝতে পারছি। তুমি বিশ্রাম করো, যা হবার তা হইবে। আপাতত সুস্থ হয়ে ওঠো। সুস্থ হয়ে লাভ কি? দুদিন পরে তো ফাঁসি হয়ে যাবে, কারণ আমি খুনি। সেটা না হয় আইন ঠিক করবে। সাজু ভাই বেরিয়ে গেল। লিমন আবার তার চোখ বন্ধ করে রাখল। বন্ধ চোখের সামনে দাঁড়িয়ে আছে তার বাবা, কল্পনার মধ্যে নিজের বাবার সঙ্গে কথা বলছে। বাবা তাকে বকাবকি করছে, হঠাৎ করে কান্না করছে, কেন সে নিজের হাতে খুন করেছে। হঠাৎ করে বাবার পাশে অদৃশ্য কিছু দেখা যাচ্ছে। এটা কি তার মা? মা, অমা। শোয়া থেকে উঠে বসল লিমন। চারিদিকে তাকিয়ে কিছু দেখতে পেল না। চোখ দিয়ে পানি বের হয়ে গেল। বাবার মুখটা স্মরণ করে বিড়বিড় করে বলল, আমি তোমার স্বপ্ন পূরণ করতে পারি নাই বাবা, আমাকে ক্ষমা করে দিও, সরি আব্বাজান। সমাপ্ত।